সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। সুপ্রিয় দর্শক, আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আর এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের স্বাস্থ্য প্রতিদিনের আজকের আলোচনা। আর এই আলোচনাটি করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই অতিথির সঙ্গে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাহুল আমিন 1964 সালে নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেট হসপিটালে ডায়াবেটিস ও হরমোন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। আমরা জানি যে গ্লোবালি এবং সেই সাথে বাংলাদেশেও কিন্তু এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। এবারের ডায়াবেটিস দিবসের আলোচ্য বিষয়টি কি? অর্থাৎ আমরা যতটুকু জানি যে একটা প্রতিপাদ্য বিষয় থাকে, সেই প্রতিপাদ্য বিষয়টা আসলে কি? মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রেক ব্যারিয়ার্স, ব্রিজ গ্যাপ। আচ্ছা, বাংলায় যদি আমরা বলতে চাই যে ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে বা ডায়াবেটিস রোগীদের জীবনযাত্রার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা থাকে, এইগুলিকে অতিক্রম করে কিভাবে আমরা তাদেরকে এই চিকিৎসার সাথে তাদের যোগাযোগ করে দিতে পারি, তাদের যাত্রা সহজ করতে পারি, সেটাই আজকের প্রতিপাদ্য বিষয়। এই দিবসটিকে কেন্দ্র করে আসলে আপনারা কি কি ধরনের কর্মসূচি পালন করছেন? দিবসের মেন বক্তব্য হচ্ছে যে অ্যাওয়ারনেস, জনসচেতনতা তৈরি করা। সেই উপলক্ষে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যেগুলি করি সেগুলি হচ্ছে র্যালি, তারপরে বিভিন্ন ধরনের আলোচনা সভা, ডায়াবেটিস পরীক্ষা করা হয় বিভিন্ন জায়গায়, ফ্রি ক্যাম্প করা হয় এবং ডায়াবেটিস বিষয়ে অন্যান্য যে সমস্ত কমপ্লিকেশন আছে সেইগুলি বিষয়ে যারা যারা জড়িত তাদের নিয়ে আলোচনা সভা করা। এই কর্মদিবসের আসলে সমস্ত দিনে তো রুগীদের আসলে আমরা সেবা দিই না, বিশেষ করে আমাদের অফিসিয়াল টাইমটুকুতেই দেওয়া হয়। প্রথমে আমরা তাদেরকে কয়েকদিন আগে থেকেই তাদের যে সমস্ত জায়গায় ফ্রি ক্যাম্পেইন করা হবে সেই সমস্ত জায়গার একটা আশেপাশে আমরা লিফলেট বিতরণ করি। লিফলেট বিতরণ করে তাদেরকে বলি যে একটা নির্দিষ্ট টাইমে যে এই সময়ের ভিতর আপনারা আসলে আপনাদের ফ্রি চেক আপ করা হবে, আপনাদের যদি কারো ডায়াবেটিস থাকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে, প্রেসক্রিপশন থেকে শুরু করে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ওষুধের কথা বলা হয়। এই সমস্ত বিষয়ে মেইনলি আলোচনা করা হয়। রুগীদের দুইটা, বিশেষ করে দুইটা তিনটা, খুব বেশি রুগী যদি হয়ে যায় কখনো হয়তো সময়টা আরও বেশি লাগে। ডায়াবেটিস রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর মূল কারণটা আসলে কি? ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন যে বাড়ছে এর নির্দিষ্ট একটা কোনো কারণ নেই। কারণ ডায়াবেটিস আসলে সবসময় যে একটা কারণে হয় তা না, এর বিভিন্ন রকম কারণ আছে। তো আমরা বলতে চাই যে ডায়াবেটিস বর্তমান সভ্যতার এক অভিশাপ। কারণ আগের দিনগুলিতে আসলে এত ডায়াবেটিস রোগী ছিল না। হয়তো ডায়াবেটিসের যে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় এটাও এত সহজ ছিল না, যার ফলে অনেকে হয়তো ডায়াগনোসিস হয়ও নাই, তাদের রোগ ধরা পড়ে নাই, তারপরেও আসলে এত রোগ ছিল না। তো আমরা বেশ কয়েকটা কারণকে বলতে পারি, যেরকম মানুষের জীবনযাত্রার খাদ্যাভ্যাস, তাদের মানসিক অবস্থা, প্রত্যেকটা জায়গায় ডায়াবেটিসের একটা ভূমিকা আছে। জীবনযাত্রা বলতে আমরা বলি যে আমাদের এখন বেশিরভাগ লোকজন দেখা যাচ্ছে যে তারা সিডেন্টারি লাইফ বা বসে বসে সময় পার করে, তাদের মানে শারীরিক পরিশ্রম তেমন একটা নাই। এই শারীরিক পরিশ্রম না থাকার ফলে দেখা যাচ্ছে ইয়েতে ডায়াবেটিসের সংখ্যা বাড়তেছে। শারীরিক পরিশ্রম নাই, ওজন বাড়ছে, ওজনের সাথে সাথে চর্বি বাড়ছে। চর্বি বাড়ার ফলে এই যে ইনসুলিন বা ডায়াবেটিসের যে মূল যে আমরা ওষুধ বলি সেই ইনসুলিন কাজ করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ইনসুলিনের প্রতি একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, যার ফলে মানুষের ব্লাড সুগার বেড়ে যায়, রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আর আমরা বলি রক্তের গ্লুকোজের একটা মাত্রা অতিক্রম করা মানেই হচ্ছে ডায়াবেটিস। যেরকম আমরা সহজ কথায় বলে থাকি যে যদি একজন অভুক্ত অবস্থায় তার ব্লাড সুগার 7 মিলিমোল পার লিটার অথবা তার বেশি হয়, অভুক্ত বলতে আমরা বলি অন্তত 8 ঘন্টা যেন সে কোনো ধরনের ক্যালোরি ইনটেক না করে, একটু পানি বা এই ধরনের কিছু খেলে তেমন সমস্যা নেই। ক্যালোরি ইনটেক যদি সে 8 ঘন্টার ভিতর না করে, এটা অভুক্ত অবস্থায়। অভুক্ত অবস্থায় 7 বা 7-এর অধিক। আর খাওয়া দাওয়ার পরে
যদি তার রক্তের গ্লুকোজের মাত্রা 11.1 মিলিমোল পার লিটার বা তার অধিক হয়ে থাকে, তাহলে তাদেরকে বলি আমরা ডায়াবেটিস। যাদের ওভারওয়েট অথবা ওবেসিটিতে যারা ভুগছে তাদের কিন্তু খুব কমনলি দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের মতো রোগ হচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? যে ওবেসিটি বলতে যে যাদের ভিতরে চর্বি বেশি হয়, দেহে যদি মেদ জমে, এই মেদ থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, এই হরমোনটা ব্লাড সুগার বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। আচ্ছা, আপনাকে বোধহয় আমি আরও দু একটার ব্যাপারে বলতে পারি যেগুলি আমাদের ডায়াবেটিস বাড়ানোর বেশ কিছু কারণ। তার ভিতরে একটা আছে এন্ডোক্রাইন ডিসরাপ্টর। এন্ডোক্রাইন ডিসরাপ্টর বলতে যে হরমোন, দেহের ভিতরে যে হরমোন তৈরি হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলিকে ধ্বংস করে দেয়। এই হরমোন তৈরির ভিতরে প্যানক্রিয়াস একটা, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন তৈরি করার ক্ষমতা এই কোষগুলি নষ্ট হয়ে যায়, সেটাও একটা কারণ। একটা লোক যদি তার জীবনটা সুন্দর না হয়, যদি তার স্ট্রেসফুল লাইফ হয়, স্ট্রেস যদি বাড়ে, স্ট্রেসের সাথে সাথে স্ট্রেস হরমোনগুলি বাড়ে, এই স্ট্রেস হরমোনগুলিও ব্লাড সুগার বাড়াতে পারে। আচ্ছা, হ্যাঁ, এরকম নানাবিধ কারণ আছে যেগুলিতে আমাদের ডায়াবেটিসের এই ব্লাড সুগার বাড়ে, অর্থাৎ ডায়াবেটিস হয়। এই জন্য আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে একটা কারণ দিয়ে বলা যাবে না যে নির্দিষ্ট কারণ। বাংলাদেশে যে সমস্ত ডায়াবেটিক রোগী রয়েছেন তাদেরকে আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়? এক একজনের এক এক ধরনের সমস্যা। যেরকম যারা আর্থিকভাবে সচ্ছল না, তাদের জন্য ওষুধের দাম, ডাক্তারের খরচ, যাতায়াত খরচ বা সংসার মেনটেন করা ইত্যাদি, এইগুলি হচ্ছে তাদের জন্য সমস্যা। মধ্যবিত্ত পরিবারে টাকার সমস্যা তো আছেই, টাকার সমস্যার সাথে তাদের লোকজনগুলি হয়তো অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। যে সমস্ত ডায়াবেটিসের রোগীগুলি, বিশেষ করে বয়স্ক লোক যারা নিজেরা আসতে পারে না, সেই সমস্ত লোকদের নিয়ে আসার লোক অনেক সময় হয় না। আচ্ছা, তাদের টাকা পয়সা আছে, চিকিৎসা খরচ দেওয়ার মতো লোক আছে, কিন্তু যে এনে ডাক্তারকে দেখাবে, হাসপাতালে আনবে, প্রয়োজনে ভর্তি করবে, এরকম সুযোগ তাদের থাকে না। এই একটা জিনিস। আর একটা প্রতিবন্ধকতা সবার ভিতরে আমরা বলতে পারি যে এই যে মানসিকতা, যে আমার ডায়াবেটিসটা হয়েছে, আমি একটা সুচিকিৎসা নিব, চিকিৎসা নিয়ে ভালো থাকবো, এই মানসিকতা কিন্তু সবার নাই। যার ফলে হয় কি, যে ডায়াবেটিসের ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ে অনেকে দেরি হয়ে যায়। অনেকের একটা শিথিল ভাব আছে, আমার তো কিছু হচ্ছে না, আমার কেন পরীক্ষা করব। কারণ ডায়াবেটিস এমন একটা রোগ, এটা ধীরে ধীরে মানুষের ভিতরে বিস্তার করে, যার ফলে একজন বোঝেও না যে কখন সে ডায়াবেটিসের রোগী হয়ে গেছে। এটাও এক ধরনের প্রতিবন্ধকতা আমরা বলতে পারি। কারণ আমাদের তো ওই রকম সবার একটা নির্দিষ্ট সময় হেলথ চেক আপ নাই। কিছু কিছু প্রতিষ্ঠানে আছে, সরকারি প্রতিষ্ঠানে আছে, তাদের এসিআর বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি বছর অন্তত একটা পরীক্ষা হয়, কিন্তু সবার তো তা হয় না। বাংলাদেশের সবাই তো এইরকম মানে নির্দিষ্ট টাইমে চেক আপের কোনো সুযোগ নাই, এটাও একটা সমস্যা। আর ধনীদের ক্ষেত্রে তাদের একটা মানসিকতা, এক ধরনের উন্নাসিকতা আছে যে বাংলাদেশে চিকিৎসা হবো, ঠিক আছে, বাইরে যেই হই, হয়তো দেখা যাচ্ছে সেই সময় সেই সুযোগ সবসময় হয়ে ওঠে না, কারণ তাদের জীবন তো আরও ব্যস্ত। সুতরাং আমরা বলতে পারি যে এক এক ক্যাটাগরির সমস্যা এক এক রকম। এই ডায়াবেটিস রোগীদের জন্য আপনার পরামর্শ কি, যে আসলে কোন বয়স থেকে প্রতিনিয়ত যদি আমরা টেস্ট করি তাহলে আমরা ডায়াবেটিস সম্পর্কে জানতে পারবো? আমরা সহজ কথা বলতে পারি যে আপনার যদি মনে হয় যে আপনার ডায়াবেটিস আছে, আপনি পরীক্ষা করবেন। আপনার যদি ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে, আপনি পরীক্ষা করবেন। আপনার যদি বয়স 45 বা তার উপরে উঠে যায়, আপনি পরীক্ষা করবেন। তারপরে আপনি যদি বিভিন্ন সময় আমরা পরীক্ষা করতে বাধ্য হই, যেরকম একটা দাঁতের কোনো কিছু চিকিৎসা করব, হার্টের কোনো চিকিৎসা করব, তখন ডাক্তার সাহেব বললো যে হ্যাঁ ডায়াবেটিসটা পরীক্ষা করে আসেন। এর জন্য আমরা পরীক্ষা করতে বলবো যে হ্যাঁ আপনি পরীক্ষা করেন। এবং আমরা মনে করি যে কোনো সময় যদি খুব দুর্বল লাগে, বারবার পিপাসা লাগছে, পানি খেতে হচ্ছে, প্রস্রাব বেশি হচ্ছে, আপনার দিন দিন শরীরটা ভেঙে যাচ্ছে, আপনার একজন বললে তোমার চেহারা তো নষ্ট হয়ে গেছে, এই ধরনের যদি কোনো একটা লক্ষণ আপনার ভিতর দেখা যায়, তাহলে আমার মনে হয় রোগীদের বলবো যে এই লক্ষণ তাদের ভিতর যদি দেখা যায় তাহলে তারা পরীক্ষা করে নেবে। আজ যেহেতু বিশ্ব ডায়াবেটিস দিবস, এবং সেই সম্পর্কে তো আপনি বললেন যে আপনাদের অনেক ধরনের পরিকল্পনা রয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, নিশ্চয়ই এই ধরনের মেসেজগুলো থাকবে রোগীদের জন্য। অবশ্যই আমরা একটা জিনিস বলতে চাই, এই অ্যাওয়ারনেস দিবসে এক প্রতিবন্ধক যে সমস্ত সমস্যা আছে, যেরকম রোগ যাতে না হয় এই দিকে নজর দেওয়া উচিত। আমাদের যখনই একটা ফ্যামিলি থেকে ডায়াবেটিস হবে, এমন যদি হয় যে সে তার মেদ ভুঁড়ি এর জন্য ডায়াবেটিস হয়েছে, তাহলে সবাইকে সচেতন করতে হবে তোমরা এই পথে যেও না। আর সচেতনতার একটা উদ্দেশ্য আছে, কারণ কি আমি কোনো একটা ইংরেজি কবিতার বাংলা বলি, যে বাংলায় বলা হচ্ছে যে খুব নামি দামি ডাক্তার ডেকে আনা হলো,
তারা সবাই পরীক্ষা করলেন এবং ফি নিলেন, যাওয়ার সময় বলে গেলেন এই রোগ এখন আর সারানোর মতো অবস্থা নাই। এই অবস্থা যাতে না হয় এই জন্য রোগ প্রতিরোধের দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। আমাদের সেইভাবে এই অ্যাওয়ারনেস দিবসগুলিতে লোকজনকে জানানো উচিত যে আপনারা আসেন, পরীক্ষা করেন, আপনারা চিকিৎসা করেন, যাতে অকালে আপনারা এর কমপ্লিকেশন বা জটিলতায় না ভোগেন। কিডনিটা নষ্ট হয়ে গেল, চোখটা নষ্ট হয়ে গেল, হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক করলো, এই সমস্যাগুলি যাতে না হয়। আচ্ছা স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাই, যাদের ডায়াবেটিস হয়ে গেছে সেক্ষেত্রে তাদেরকে মেডিসিন গ্রহণের পাশাপাশি আর কি কি বিষয় আসলে মেনটেন করা উচিত? মেডিসিন তো ডায়াবেটিস সবার জন্য লাগে না। প্রথম কথা হচ্ছে এই, যদি কেউ প্রথম দিকে যাদের এই যে বললাম পরিশ্রম কম করে, ওজন বেশি, এইগুলি যদি কন্ট্রোল করতে পারে, তা কিছু কিছু লোক ডায়াবেটিস তাদের আর হয় না। প্রি ডায়াবেটিস অবস্থায় ধরা পড়লে হয়তো দেখা গেলো ব্লাড সুগার 11 হয় নাই, কিন্তু তার নিচে আছে, তার এই সমস্ত সমস্যা আছে। এইগুলি যদি সে ঠিকমতো হাঁটা চলাফেরা করে, খাওয়া দাওয়া ঠিকমতো করে, ঘুমায়, তার টেনশন ফ্রি লাইফের চেষ্টা করে, তাহলে তাদের ওষুধ লাগবে না। এমন হতে পারে জীবনেও কোনো দিন লাগবে না। আচ্ছা, আর আপনি যেটা বলছেন মেডিসিন ছাড়া অন্যান্য আরও কিছু আমরা অনেক উপদেশ দিয়ে থাকি ডায়াবেটিস রোগীদের। অনেক সময় আমরা যত প্রয়োজন তার চেয়েও আমার মাঝে মাঝে মনে হয় বোধহয় বেশি বলে ফেলি, যার ফলে অনেকেই ভয় পেয়ে যায় আমার ডায়াবেটিস হয়েছে, আমার জীবন শেষ। আসলে এরকম কিছু ভাবার কিছু নেই। ডায়াবেটিস হলে আপনার খাবারের ব্যাপারে আমরা বলি, যে সমস্ত খাবার খাওয়ার সাথে সাথে ব্লাড সুগার অনেক হাই হয়ে যেতে পারে, সেই সমস্ত খাবার আপনারা কম খাবেন। উদাহরণস্বরূপ যেরকম বলি যে চিনি খাবেন না, গুড় খাবেন না, চিনি গুড় দিয়ে তৈরি আছে এরকম অনেক পিঠা আছে, সেই পিঠাগুলি খাবেন না। অতিরিক্ত মিষ্টি ফল যত কম খান ততই ভালো, কারণ যত মিষ্টি ফল খাবেন তার ভিতর সুগারের পরিমাণ বেশি, তাতে ব্লাড সুগারটা তাড়াতাড়ি বেড়ে যাবে। খাবারের ব্যাপারে মোটামুটি এইগুলি। আর টোটাল ক্যালোরি ইনটেক, যাদের ওয়েট বিশেষ করে বেশি, একটা নির্দিষ্ট মাত্রা চেয়ে ওয়েট যদি বেশি থাকে, তো টোটাল ক্যালোরি ইনটেককেও আমরা নিরুৎসাহিত করি। কারণ ক্যালোরি ইনটেক যদি করি, যদি আমাদের খাবারের পরিমাণ বেশি থাকে, তাহলে ওজন যত বাড়তে থাকবে, আমি আগেই বলছিলাম যে ওজন বাড়ার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, ডায়াবেটিসের ব্লাড সুগারের মাত্রা বাড়তে থাকবে। সুতরাং কোনোভাবেই তাদেরকে আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকি, আপনার বাড়িতে আপনি একটা ওজন মেশিন কেনেন, নিয়মিত আপনি ওজন দেখেন, অন্তত সপ্তাহে একদিন সকালবেলা প্রস্রাব পায়খানার পরে খাওয়ার আগে একবার ওজনটা নেন, যে আপনার ওজনটা বেড়ে যাচ্ছে কিনা। যদি আপনি মনে করেন আপনার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে আপনার মনে করতে হবে খাওয়ার কমাইতে হবে। যদি অন্য কোনো রোগ না থাকে, আছে কিছু রোগ যেগুলিতে খাবার বেশি না খেলেও ওজন বাড়তে পারে, তবে সেই রোগের সংখ্যা খুবই কম। মূলত ওজন বাড়ে হচ্ছে খাবারের জন্য। আমরা তাদের খাবারের পরামর্শ দিই যে কম ক্যালোরিযুক্ত খাবার খাবেন। হাঁটা চলাফেরার ব্যাপার বলি যে প্রতিদিন অন্তত আপনি আধা ঘন্টা হাঁটবেন। যদি সপ্তাহে 2-1 দিন বাদ পড়ে তেমন সমস্যা নাই, কিন্তু আধা ঘন্টাও যদি আপনি প্রতিদিন হাঁটেন, শুধুমাত্র যে আপনার ব্লাড সুগার কমবে তাই না, আপনার বডি ফিটনেস বাড়বে, আপনার ডায়াবেটিসের অন্যান্য কমপ্লিকেশন কমতে থাকবে। সুতরাং হাঁটা এটা একটা জিনিস, এটা ইম্পর্টেন্ট। আর আমি যেটা একটু আগে বলছিলাম যে মানুষ যত টেনশনে থাকবে, তার স্ট্রেস হরমোন তত বাড়তে থাকবে, তার ডায়াবেটিস কন্ট্রোল তত কঠিন হয়ে যাবে। সুতরাং আপনি একটা সিলেক্ট করেন যে আপনার সবচেয়ে সহজে যেটার একটা সমাধান করতে পারেন, সেইভাবে সহজ থেকে কঠিনের দিকে আপনার সমস্যাগুলি আপনি সমাধান করা শুরু করেন, যাতে আপনার একটা টেনশন ফ্রি লাইফ লিড করতে পারেন যতটুকু সম্ভব। এবং চেষ্টা করতে হবে যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা ল্যাভিশলি, খুব বেশি প্রয়োজন নাই, অনেক রাত জেগে থাকি, সে মোবাইলে হোক, টিভিতে হোক বা অন্য কোনো কারণে হোক। অর্থাৎ আপনি যেটা বলছেন যে ব্লাড সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি স্ট্রেস কন্ট্রোল, ক্যালোরি কন্ট্রোল অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। আমাদের শরীরে ইনসুলিন নামক একরকম হরমোনের অভাবে শরীরে গ্লুকোজের লেভেল বেড়ে যায় এবং এটা মূত্রের মাধ্যমে বের হয়ে আসে, একেই আমরা ডায়াবেটিস বলি। ডায়াবেটিসের বিভিন্ন ধরনের কারণে ডায়াবেটিস হতে পারে, তার মধ্যে হচ্ছে স্থূলতা এবং বংশগত কারণ, এবং কাজের অনেক সময় দেখা যায় কায়িক পরিশ্রমের অভাব এবং খাবারের অসামঞ্জস্যতার কারণেও ডায়াবেটিস হতে পারে। দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কারণে হার্ট, কিডনি, লিভার এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। এই সময় যে জিনিসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং রেটিনোপ্যাথি বেশি দেখা যায়। ডায়াবেটিসের আজীবনের রোগ। এটা হচ্ছে যে আজীবনের জন্য এটা পথ্য এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনায় পারে ডায়াবেটিস রোগকে কন্ট্রোল করতে।
সুতরাং পথ্য ব্যবস্থা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রোগীর বয়স, উচ্চতা, ওজন এবং রোগের ধরন বুঝে আমাদের পথ্য নির্বাচন করতে হয়। এর মধ্যে দেখতে হবে যে ডায়াবেটিসের সাথে অন্য কোনো রোগ জড়িত আছে কিনা। রোগের ধরন অনুযায়ী আমাদেরকে পথ্য নির্বাচন করতে হবে। এবং হচ্ছে যে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে শর্করাজাত খাবার। আমরা ক্যালোরি প্রায় 50 থেকে 55% ক্যালোরি আসবে শর্করাজাত খাবার থেকে। এর মধ্যে ভাত, রুটি, আলু এগুলোকে আমরা একটু কম খেতে বলি। এবং সিম্পল কার্বোহাইড্রেট যেমন হচ্ছে চিনি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবারকে আমরা একটু কম খেতে বলি। তো 20 থেকে 25% আছে প্রোটিন থেকে আসবে এবং প্রোটিনের মধ্যে হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন অবশ্যই আমরা বেশি খেতে বলবো। প্লান্ট প্রোটিনটা হচ্ছে শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। এর মধ্যে হচ্ছে যে পাতে লবণ খাওয়া, বিশেষ করে সোডিয়ামটাও আমরা অনেকটা রেস্ট্রিকশন করতে বলি। এবং হচ্ছে যে যদি চর্বিজাত খাবারের আমরা বেশিরভাগ ক্যালোরির 20 থেকে 30% আমরা চর্বিজাত খাবার থেকে নেব। ডায়াবেটিস রোগীদের ঘি, বাটার, মাখন এগুলো কম খেতে বলা হয় এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা এই মেনুতে অন্তর্ভুক্ত করব। অনেক সময় ডায়াবেটিক রোগীদের দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে রোগীদেরকে অবশ্যই বলবো যে 20 থেকে 30 মিনিট রোদ্রে থাকার জন্য এবং ব্যায়াম এবং হাঁটাটাকে এই গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে যে ব্যায়াম এবং হাঁটা অবশ্যই ডায়াবেটিস রোগীদের ইনসুলিন লেভেলটাকে ঠিক রাখার সময় অনেকটাই কাজে লাগে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের খাবার সহজপাচ্য হতে হবে এবং রোগীর রুচি অনুযায়ী হতে হবে। যেমন তাদের রোগের তীব্রতা কমিয়ে আনার জন্য পথ্য এবং খাদ্য নির্বাচনে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার কাছে এখন জানতে চাই যে ডায়াবেটিসের সাথে কি অন্যান্য কোনো রোগের সম্পর্ক আছে কিনা, বিশেষ করে কিডনি এবং হৃদরোগের? ডায়াবেটিস মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় ডায়াবেটিস প্রভাব পড়তে পারে। যে কোনো জিনিসের উপরেই ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থাকতে পারে। আপনি যেগুলি বললেন এগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমাদের মৃত্যু যে সমস্ত কারণে হয় তার ভিতরে হৃদরোগ হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য একটা। হৃদরোগে মানুষের মৃত্যু হয় সবচেয়ে বেশি। আবার যেটা কিডনির কথা বললেন, কিডনি রোগের চিকিৎসা এত ব্যয়বহুল এবং কিডনি রোগীদের এত বেশি কষ্ট হয় যে আমরা চাই না যে কোনো একটা ডায়াবেটিসের রোগী কিডনি রোগে আক্রান্ত হোক বা তার কিডনিটা নষ্ট হয়ে যাক। ডায়াবেটিসের সাথে হৃদরোগেরও সম্পর্ক আছে, কিডনি রোগের সম্পর্ক আছে। হৃদরোগের সম্পর্ক বলতে আমরা বলি যে ডায়াবেটিসের সাথে সাথে রক্তের বিভিন্ন ধরনের যে চর্বি, কোলেস্টেরল বলি, ট্রাইগ্লিসারাইড বলি, এইচডিএল বলি, এই চর্বি যে মাত্রায় থাকা দরকার তার চেয়ে বেশি অথবা যে মাত্রায় থাকা দরকার তার চেয়ে কম হয়। যার ফলে রক্তনালীগুলি হার্ট থেকে শুরু করে দেহের সমস্ত জায়গায়, বিশেষ করে হার্টের রক্তনালীগুলি ছোট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে রক্তনালীগুলি একেবারে বন্ধ হয়ে যায়। আমরা যার জন্য বলি যে ওই যে বাইপাস করা লাগে বা স্টেন্টিং করা লাগে, রিং পড়ানো লাগে, তো এইগুলি রক্তের চর্বির জন্য হয়। সুতরাং আর এই রক্তের চর্বি বললাম যে এটা ডায়াবেটিস যত বাড়তে থাকে রক্তের চর্বির অনিয়ন্ত্রিত অবস্থা তত বাড়তে থাকে। সুতরাং আমরা বলি যে হার্টের সাথে ডায়াবেটিসের বিরাট সম্পর্ক আছে। এমনকি দেখা যায় যে ডায়াবেটিসের রোগীর প্রায় অর্ধেকেরই, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি অর্ধেকেরও বেশি তাদের হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে। এই উচ্চ রক্তচাপের একটা বড় কারণ হচ্ছে কোলেস্টেরল বা রক্তের চর্বি। সুতরাং হার্টের সাথে একটা সম্পর্ক। আর কিডনির ব্যাপারে যেটা বলছিলেন যে কিডনি ডায়াবেটিসের ব্লাড সুগার যদি কন্ট্রোল না থাকে তাহলে কিডনি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। স্যার আপনি যেটা বলছেন যে এক কথায় যে ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে না থাকে, অর্থাৎ ব্লাড সুগার কন্ট্রোলে না থাকলে হার্ট ডিজিজও হতে পারে এবং কিডনির সমস্যাও হতে পারে। স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক এবং আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। আমরা চেষ্টা করেছি আজ এই ডায়াবেটিস দিবস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্রায় 54 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত সারা বিশ্বে। এটা হলো 20 থেকে 79 বছর বয়স্কদের মধ্যে, মানে এদের প্রায় 10.5% ডায়াবেটিসে আক্রান্ত। এবং বাংলাদেশের অবস্থা আরও খারাপ। বাংলাদেশের প্রায় 1.5 কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং এর চেয়ে যে এখানে চিন্তার ব্যাপার সেটা হলো যে এইখানকার 62% লোক জানেই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভি সঙ্গে থাকুন।